শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি সুমাইয়া সাজ্জাদ। ভয়েস অব গ্লোবাল সাউথ শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম কোনো বৈশ্বিক অনুষ্ঠানে যোগ দেওয়া। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এ শীর্ষ সম্মেলন। এতে সরাসরি এবং ভার্চুয়ালি যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানরা। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য টেকসই ভবিষ্যতের জন্য ক্ষমতাধর বৈশ্বিক দক্ষিণ। স্বাগত বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে নিপীড়িতদের পাশে মানবিক সহায়তা দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে তার দেশ। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কর্মচারীরা তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে শাহবাগে বিক্ষোভ করছেন। সারা দেশের বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান থেকে আসা কয়েক হাজার কর্মী সকাল থেকেই শাহবাগ মোড়ে যান চলাচল আটকে দিয়ে বিক্ষোভ করছেন। তাদের অভিযোগ, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বা দপ্তরে বছরের পর বছর চাকুরি করলেও দৈনিক ভিত্তিতে মজুরি ছাড়া আর কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা। বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ পাওয়া এসব কর্মীর বেতনের নির্দিষ্ট অংশ কেটে রাখা হয় বলেও অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে। মূলত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগপ্রাপ্ত এসব কর্মীর চাকরি স্থায়ী করলে সরকারি সব সুযোগ সুবিধা পাবেন তারা। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল কবির। বিক্ষোভের বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ওবায়দুল, বিক্ষোভকারীদের মূল দাবি সম্পর্কে জানাবেন। সুমাইয়া, সারা বাংলাদেশে প্রায় 8.5 লাখ কর্মী রয়েছেন যারা আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন সরকারি বিভিন্ন দপ্তর অধিদপ্তরে। তারা আসলে 2001 সাল থেকে এইভাবে বিভিন্ন দপ্তরে কাজ করছেন। তারা বলছেন যে তাদেরকে দফায় দফায় চাকরি নিয়োগের একটি সান্ত্বনা দেওয়া হয়েছিল এবং যেটি এখন পর্যন্ত অর্থাৎ 23 বছরে সেটি বাস্তবায়ন করা হয় নাই। এবং তারা বলছিলেন যে তারা এতদিন ধরে আসলে বিষয়টি নিয়ে তারা বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তরে তারা ধর্ণা দিয়েছেন। তাদেরকে সান্ত্বনা দিতে দিতে তাদের আসলে পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে এবং এই কারণে তারা আসলে আজকে শাহবাগে মহাসমাবেশের আয়োজন করেছে। তারা বলছেন যে এই আউটসোর্সিংয়ে কাজ করার কারণে তাদের বেতন ঠিকই হচ্ছে, কিন্তু সরকারি যে অন্যান্য ভাতা অর্থাৎ বোনাস, সেই বোনাসটি তারা পাচ্ছেন না। পাশাপাশি নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন তারা চাকরির ক্ষেত্রে। এবং তাদেরকে বলা হচ্ছিল যে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, স্থায়ী করা হবে, কিন্তু নানা কারণে সেটি করা হচ্ছে না। কী কারণে তারা সেটি করা হচ্ছে না তারাও সেটি জানেন না। তো এই বিষয়গুলো আসলে তারা সমাধান চান। তারা সেই জন্যই আজকে সারা দেশ থেকে তারা এই শাহবাগ চত্বরে এসে জমায়েত হয়েছেন এবং তারা বলছেন যে অতি দ্রুত তাদেরকে স্থায়ী করে জাতীয়করণ করা হোক। তা না হলে তাদের যে আজকের যে আন্দোলন, তাদের আজকে যে মহাসমাবেশ, এই মহাসমাবেশ আসলে তারা চালিয়ে যাবেন, তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত না তাদের স্থায়ীকরণ করা হয়। এবং এই কারণে কিন্তু তারা আজকে কর্মবিরতি, তো অবশ্যই কর্মবিরতি দিয়ে তারা বিভিন্ন দপ্তর থেকে এই শাহবাগে এসে জমায়েত হয়েছেন। সুমাইয়া, ধন্যবাদ ওবায়দুল। শাহবাগ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ওবায়দুল কবির। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলের সব জেলা ও সিলেটে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে। দমকা বাতাস দেশের নদী তীরবর্তী এলাকাগুলোতে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। দেশের উপকূলীয় এলাকা সহ ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। অনেক জেলায় তাপমাত্রাও বেড়েছে।
ঠাকুরগাঁওয়ের সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন এবং চট্টগ্রামের ব্যবসায়ী নেতা ও সাবেক সংসদ সদস্য এম এ লতিফকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সাবেক পানি সম্পদ ও খাদ্যমন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেনকে গতরাতে তার গ্রামের বাড়ি রুহিয়ার কশালগাঁও হতে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঠাকুরগাঁও সদর থানায় আটক রাখার পর রাতেই তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী অঞ্জলি রানী সেন। সে তো কিছু অপরাধ করে নেই, কিছু লুটপাট করে নেই, কোনো টাকা জমা করে। আমি এই সমস্ত কথা অনেক বলছি যে সে তো দুর্নীতি কিছু করে নাই, সবাইকে উপকার করছে। কেন তোমরা কোথায় নিয়ে যাচ্ছ বলো, যে এইখানে নিয়ে যাচ্ছে, আসবে এই আধা ঘন্টার মধ্যে আমরা দিয়ে যাব। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ঋণ পরিশোধ না হলেও প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত পাবনার চাটমোহরের একমাত্র বাস টার্মিনালটি চলে গেছে শ্রমিক নেতাদের দখলে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 2 দশক ধরে পরিত্যক্ত এ টার্মিনাল ভবনে রাত হলেই বসে মাদকসেবীদের আড্ডা, চলে নানা রকম অসামাজিক কাজ। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনার অন্যতম প্রাচীন জনপদ চাটমোহর উপজেলার একমাত্র বাস টার্মিনাল এটি, যেখানে ঝুলছে ট্রাক শ্রমিক ইউনিয়নের সাইনবোর্ড। স্থানীয়দের অভিযোগ, পৌর মেয়রের সহায়তায় এ ভবনটি দখলে নিয়েছে শ্রমিক নেতারা, যেখান থেকে তিনি ভাড়াও তুলছেন। এই পৌর চেয়ারম্যান ইনি এককভাবে ভাড়া দিয়ে এই টার্মিনালটা খাচ্ছে। এই টার্মিনালটি ব্যবহার উপযোগী আজও হয়নি এবং এক শ্রেণীর লোক এটাকে ব্যক্তির স্বার্থে লিজ দিয়ে বাড়তি উপার্জনের রাস্তা হিসাবে নিয়ে নিয়েছে। পৌর মেয়র এ অভিযোগ অস্বীকার করে জানান, দীর্ঘদিনের পরিত্যক্ত ভবনটি তিনি দেখভালের দায়িত্ব দিয়েছেন শ্রমিকদের। আমি তাদের কাছ থেকে ভাড়া নেই না, তাদের সাথে কথা আছে যে তারা ওই আপনার যে ওই যখন একটা ধোয়ার জায়গা, ওই নাম কি, গাড়ি ধোয়ার জায়গা আছে, ওরা ওইগুলো ব্যবহার করবে, বাস টার্মিনালটা পরিষ্কার রাখবে, বাস টার্মিনালের যে সম্পদ আছে এগুলো তারা রক্ষা করবে, এইটা করে তারা। এ বাস টার্মিনালটি 2006 সালে নির্মিত হলেও এখনও চালু হয়নি, অথচ এরই মধ্যে বাস টার্মিনালের মূল ভবনে সৃষ্টি হয়েছে ভুতুড়ে পরিবেশ। এলাকাবাসীর অভিযোগ, সন্ধ্যা হলেই এখানে বসে বখাটে আর মাদকাসক্তদের আড্ডা, চলে নানা অসামাজিক কাজ। টার্মিনালে আপনার মনে করেন যে এক কথায় মনে করেন যে সব কিছুই চলে, তাস খেলার থেকে শুরু করে নিশা ভাঙ, মানে যা কিছু আছে নিশা সব এখানে বিক্রি হয় এবং বসে বসে খায়। ময়লা আর আবর্জনায় পরিপূর্ণ এ টার্মিনাল ভবন থেকে চুরি হয়ে গেছে পানির ট্যাঙ্কি, ফ্লাড লাইট সহ মূল্যবান সামগ্রী। ভেঙে গেছে টার্মিনালের কাচের কাউন্টার। অন্যদিকে টার্মিনালের অভাবে উপজেলার প্রধান সড়কেই যাত্রী উঠানামা করে বাস। টার্মিনালের অবস্থা খুব খারাপ, খুব ভয়ঙ্কর, কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু আসে না, টার্মিনালে কোনো দাঁড়ায়ও না। এলাকাবাসীর অভিযোগ, পৌর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সরকারি ঋণে উপজেলা সদর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অপরিকল্পিতভাবে এটি নির্মাণ করায় চালু করা সম্ভব হয়নি, অথচ ঋণের দায় এখন বয়ে বেড়াতে হচ্ছে পৌর কর্তৃপক্ষকে। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। কলকাতার আর.জি. কর হাসপাতালে ধর্ষণ হত্যার ঘটনার প্রতিবাদে উত্তাল ভারত। চিকিৎসকরা আজও দেশজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট কর্মসূচি পালন করছেন। এ সময় জরুরি বিভাগ ছাড়া সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে। চিকিৎসকদের পাশাপাশি কবি, সাহিত্যিক, অভিনয়শিল্পী ও নানা মাধ্যমের সংস্কৃতি কর্মীরাও বিক্ষোভে যোগ দিচ্ছেন। পশ্চিমবঙ্গে গতকালের বিক্ষোভ থেকে কয়েকশো বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সকাল থেকে ভারত জুড়ে 24 ঘণ্টার কর্মবিরতি পালন করবেন আইএমএর চিকিৎসকেরা। গেল 9 আগস্ট উত্তর কলকাতার আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ ও খুন হয়। হাসপাতালের বিশ্রাম কক্ষে 31 বছর বয়সী ওই নারী চিকিৎসকের মরদেহ পাওয়া যায়। তার শরীরের নানা জায়গায় জখমের চিহ্ন ছিল। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।